হ্যালো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ফাইন থেকে নরেন্দ্র স্যার বলছি। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। মানে আমরা জানি যে মার্চ মাসে তার পরীক্ষা। তো ইতিহাস মানে হিস্ট্রির যে সাবজেক্টের বিষয় আমি আজকে বলবো। তো এখানে তিনটে বিষয় আছে। হিস্ট্রি তোমরা তিনটে ভাবে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। যারা ফর্ম ফিল আপ করেছো তারা অলরেডি জেনেছো, আমি তবুও একটু বিস্তারিত বলছি। যেমন হিস্ট্রির একটা পার্ট আছে যে ওটা হচ্ছে 9-10, একটা হচ্ছে 9-10, একটা হচ্ছে 11-12, একটা হচ্ছে 11-12। এটা তো এই দুটো পার্ট আছে। তার সঙ্গে সঙ্গে ইসলামিক হিস্ট্রির একটা পার্ট আছে। মানে এখানে একটা হিস্ট্রি থাকবে আর এখানে দুটো থাকবে। একটা হচ্ছে জেনারেল যে হিস্ট্রি থাকবে আর একটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি। আর একটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি। তাহলে আমরা এই তিনটে জায়গায় মানে আমরা পরীক্ষা দিতে পারতাম। তো যে কোনো একটাতে আমাদের ফর্ম ফিল আপ করতে হতো। আমি টোটাল যে হিস্ট্রির এই তিনটে পোর্শন, সেই তিনটে পোর্শনের সিলেবাস নিয়ে অ্যানালাইজ করব। তো অ্যানালাইজ করার আগে আমি বলে রাখি যে 9-10 এটা হচ্ছে ক্ষুদ্রতর যদি রূপ হয়, এটা আরেকটু বৃহত্তর রূপ। আর এইটা ইসলামিক হিস্ট্রির যে পার্টটা সেটা একটু আলাদা, মানে দেখতে ধরো এরকম একটা আলাদা। মানে এটা ছোট রূপ, এটা তার বড় রূপ, আর এটা একটু অন্য রকম জিনিস দিয়ে তৈরি সিলেবাসের একটা রূপ। ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কিছু জিনিস মিলবে, এর সঙ্গে কিছু জিনিস মিলবে, আবার এদের সঙ্গে এরও কিছু জিনিস মিলবে। মানে এমন কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে সবার মধ্যে কমন। সেই কমন জায়গাটা আমরা কি করব, আমরা বলবো এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যানালাইজ করব। তো আমরা প্রথমে 9-10-এর যে সিলেবাস, সেই সিলেবাস আমরা প্রথমে বিশ্লেষণ করে দেখব 9-10-এ কি সিলেবাস আছে। তো তোমাদের কাছে যদি সিলেবাস না থাকে তাহলে আমাদের এখানে যে ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং আমি চেষ্টা করব এবং অবশ্যই এটা করব যে তোমাদের ডেসক্রিপশানে আমি বাংলার ভার্সানে, এটা তো ইংলিশে আছে সিলেবাসটা, তাহলে সেটার বাংলা ভার্সানটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা দেখি যে 9-10-এ কি সিলেবাস আছে। 9-10-এর যে সিলেবাস আছে, যেটা 1 নম্বর পয়েন্টে আছে, সেটা এরও যে জিনিসটা আছে এখানেও সেই জিনিসটা আছে। যেমন ধরো ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দ্য বৈদিক সিভিলাইজেশন, ষোড়শ মহাজন পদ, এবার আছে বুদ্ধ এবং জৈন এই যে প্রতিবাদী ধর্ম সেটা, আর দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য মৌর্য এম্পায়ার, মানে মৌর্য সাম্রাজ্যের উত্থান পতন, সেটা একটা আছে। অশোকের ধর্ম বিশেষভাবে গুরুত্বপূর্ণ আছে, অশোকের ধর্ম। আর কি আছে, ইম্পিরিয়াল গুপ্তা মানে গুপ্ত সাম্রাজ্য, সেটাও পড়তে হবে। তারপরে আছে পাল এবং সেনা, মানে পালা এবং সেনা, মানে পাল সেন সাম্রাজ্য, বাংলার পাল এবং সেন সাম্রাজ্য। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এইটা উল্লেখ নেই বলে এটা কিন্তু আমরা করতে পারবো না যে হর্ষবর্ধন, শশাঙ্ক এদেরকে বাদ দিলে হবে না, এই জিনিসটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, এটা এখানেও কমন আছে, এটা এখানেও কমন আছে। এবার সেকেন্ড মানে 2 নম্বরে যদি আমরা দেখি, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানা, মানে দিল্লি সুলতানের যে প্রতিষ্ঠা সেটা পড়তে হবে। আর কি পড়তে হবে, যা সেলফ ডাইনেস্টি মানে হচ্ছে দাস বংশ, অ্যান্ড দ্য খলজি তুগলক রুলস, বা তাদের যে রুলস মানে শাসনকালের এবং রুলার্স, তাদের কথাও কিন্তু আমাদের জানতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা আমাদের বিষয় যে এদের বাইরে যে বংশগুলো আছে তাহলে সেগুলো কি আমরা পড়বো না। ধরো তুগলক, খলজি, দাস এরা আমরা জানলাম, তাহলে সৈয়দ বংশ সম্পর্কে জানতে হবে, তাহলে জানতে হবে লোদি বংশ সম্পর্কে, সেটা কিন্তু আমাদের একটা বিশেষভাবে এই জিনিসটা জানতে হবে। তার পরবর্তীতে আমাদের কি আছে, তার পরবর্তীতে আছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আন্ডার দ্য সুলতানা অ্যান্ড দ্য বিজয়নগর এম্পায়ার, মানে বিজয়নগর সাম্রাজ্য এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কোন জিনিসটাকে কি বলে। যেমন হচ্ছে বিভিন্ন কর ব্যবস্থা, তারপরে বিভিন্ন ধরনের প্রশাসন সম্পর্কে তোমরা জানো যে ধরো দিয়ানি বাড়ি, কাজী উল কাজা, তারপর হচ্ছে দিয়ানি রিসালাত, এই সমস্ত ডিপার্টমেন্ট তার কাজ কি এবং তার ভিতরে ইন্টারনাল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু থাকছে। আচ্ছা, 2 নম্বর এখানেও তো সেটা থাকছে। এবার এখানে অতিরিক্ত কি জিনিস থাকবে সেটা আমরা পরবর্তীতে বলছি। 4 নম্বর টপিকে যদি আমরা চলে যাই, 3 নম্বর টপিকে যদি আমরা দেখি, তো বাবরের যে বিষয়টা,
বাবরের যে ভারতে আগমন সেটা থাকছে, আর হচ্ছে ইনভেনশন অফ দ্য ইন্ডিয়ান মোগলস, মানে মোগল সাম্রাজ্যের যে সূচনা, মোগল সাম্রাজ্যের যে বিষয়বস্তু সেটা থাকছে। আফগান কন্টেস্ট অ্যান্ড শেরশাহ সুরি, আফগান এবং মোগলদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, মোগল আফগান যে দ্বন্দ্বের যে একটা ধারাবাহিক ইতিহাস, মানে 1526 থেকে শুরু করে 1556 পর্যন্ত টানা 30 বছর ধরে এই সংঘাত চলেছিল, তার বিভিন্ন যুদ্ধ, কোন কোন রাজাদের মধ্যে হচ্ছে, কোন সুলতান, কোন সম্রাট, কাদের মধ্যে হচ্ছে, কোন শাসকদের মধ্যে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। সেই সঙ্গে সঙ্গে আসছে যে শেরশাহ সুরি, শেরশাহ মানে এটা একটা বড় জায়গা অ্যাডমিনিস্ট্রেশনের, শেরশাহ সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। আর হচ্ছে মোগল সাম্রাজ্য আন্ডার আকবর, আকবরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা যারা বিহার স্টেটের ভিডিওটা আমাদের দেখেছো তারা কিন্তু জানো যে আকবরের উপর একটা পার্টিকুলার টপিক সিলেবাসে কিন্তু রয়েছে, তো আকবর এখানেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, টেরিটোরিয়াল এক্সপেনশন আন্ডার আকবর, মানে আকবরের সময় যে বিস্তার, সাম্রাজ্য বিস্তার, তার যে নীতি ছিল সেটা সম্পর্কেও আমাদের জানতে হবে। এটা 9-10 সিলেবাস কিন্তু মনে রাখতে হবে। তো এখানেও কমন আছে, 11-12 সেই জিনিসটা রয়েছে, কিন্তু তার সঙ্গে আরও কি অ্যাড হবে সেটা আমরা পার্টিকুলারলি তোমাদের এইভাবে বলে দেবো, যাতে যারা 9-10 ফর্ম ফিল আপ করেছো তারা ওই জিনিসগুলোর উপরে ফোকাস বেশি করবে, আর যারা 11-12 ফর্ম ফিল আপ করেছো তারা এক্সট্রা কি পড়তে পারবে আর কি পড়তে হবে সেটা তোমরা জানতে পারবে। তো এরপরে আমরা দেখবো যে ব্যাটেল অফ প্লাসি, মানে প্লাসি মানে পলাশির কথা বলছে, তাহলে পলাশির যুদ্ধ করতে হবে, বক্সার অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি রুল, কোম্পানির যে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা সম্পর্কে বলতে হবে, বা এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদের যাতে থাকে সেটা এখানে বলছে। আচ্ছা, এরপরে যেটা বলছে যে ট্রান্সফার অফ দেওয়ানি, মানে দেওয়ানির যে স্থানান্তর সেটা পড়তে হবে। আচ্ছা, সেটা ইম্প্যাক্ট ইন বেঙ্গল, বেঙ্গলের ওপর কী প্রভাব ফেলেছিল সেটা, দ্য ব্রিটিশ এক্সপেনশন, তারপরে মহীশূর, মারাঠা অ্যান্ড সাবসিডারি অ্যালায়েন্স, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, মানে সাবসিডারি অ্যালায়েন্স মানে তোমরা জানো একটা হচ্ছে অধীনতামূলক নিত্যতা নীতি, একটা হচ্ছে সত্যবিলাপ নীতি। তো ডক্ট্রিন অফ ল্যাপস, অ্যানেক্সচার অফ পাঞ্জাব, পাঞ্জাবের যে সাম্রাজ্য বিস্তার সেটা এখানে পড়তে হবে। তো এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে বলেছে। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে মুঘল সাম্রাজ্য থেকে, যেটা আমরা বলবো, আর যে তার যে পরবর্তী পার্টটা সেটা অ্যান ওভারভিউ অফ দ্য রিজন অফ জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান, শাহজাহান এবং জাহাঙ্গীর এদের সম্পর্কে আমাদের পড়তে হবে। ঔরঙ্গজেব, তার যে সাম্রাজ্য বিস্তার এবং তার পলিসি অ্যান্ড দ্য কনফ্লিক্ট অফ মারাঠা, মারাঠাদের সঙ্গে মুঘলদের যে একটা সংঘাতের ইতিহাস সেইটা আমাদের জানতে হবে। স্পেশাল রেফারেন্স উইথ শিবাজি অ্যান্ড ঔরঙ্গজেব, তাদের যে সম্পর্ক সেটা আমাদের এখানে বলতে হবে, যে এটা গুরুত্ব দিতে হবে, সেই গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি ইয়ারলি রেজিস্ট্যান্স টু দ্য ব্রিটিশ রুল, ওয়াহাবি অ্যান্ড ফরাজি মুভমেন্ট, ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন সম্পর্কে আমাদের জানতে হবে। সাঁওতাল মানে সান্তাল রেভলিউশন, সাঁওতাল বিদ্রোহ, দ্য রিভোল্ট অফ 1857, সিপাহি বিদ্রোহ, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস, রাজা রামমোহন রয় অ্যান্ড ইয়ং বেঙ্গল অ্যান্ড বিদ্যাসাগর, তার বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এবং ধীরজিওর যে ইয়ং বেঙ্গল যে নব্যবঙ্গ আন্দোলন এবং তার ভূমিকা, তার কি কন্ট্রিবিউশন ছিল সেটা আমাদের জানতে হচ্ছে। ইয়ার্লি স্টেজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, মানে ইন্ডিয়ান বা ভারতীয় যে জাতীয়তাবাদ তার যে সূচনা হচ্ছে, এবং সেই সূচনা পর্বে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, কংগ্রেসের পূর্ববর্তী যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন অফ দ্য কংগ্রেস, দ্য নেচার অ্যান্ড দ্য ইয়ারলি কংগ্রেস, মানে কংগ্রেসের তো দুটো পার্ট তোমরা জানো, যে 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী পর্যায়, তারপরে চরমপন্থী পর্যায়ে চলেছিল, তাহলে সেই যে দুটো পার্ট, তার ইয়ারলি পার্টটাও পড়তে হবে। এবং কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে রাজনৈতিক সংগঠন তার কি প্রভাব ছিল সেটাও আমাদের জানতে হবে। এরপরে কি বলেছে, দ্য রাইজ অফ এক্সট্রিমিস্ট, মানে হচ্ছে চরমপন্থী রাজনীতি, ইন্ডিয়ান পলিটিক্সে চরমপন্থী রাজনীতির যেটা বিকাশ সেটা পড়তে হবে। অ্যান্টি পার্টিশন, মানে হচ্ছে যেটা আমরা পার্টিশন অফ বেঙ্গল সেটা বলছে, অ্যান্টি পার্টিশন মানে বঙ্গভঙ্গ যে আন্দোলনের বিরোধী স্বদেশী আন্দোলন সেটা, তো স্বদেশী মুভমেন্ট পড়তে হবে। গান্ধী অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, গান্ধী যুগ আমরা কি জানি, গান্ধী যুগ কবে থেকে শুরু হয়েছিল সেটা আমরা জানি যে 1919 থেকে শুরু করে 1948 পর্যন্ত এটা পুরোটাই গান্ধী যুগ। এই গান্ধী যুগে গান্ধীজির যা কন্ট্রিবিউশন ছিল ইন্ডিয়ান হিস্ট্রিতে এবং ইন্ডিয়ান ন্যাশনালিস্ট যে চিন্তা ভাবনা, তার যে বিভিন্ন আন্দোলন, তার সত্যাগ্রহ, সেগুলো আমরা ভালোভাবে পড়ব। তারপরে আর কি বলছে, যেমন স্পেশাল রেফারেন্স এখানে করে দিয়েছে যে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এইগুলো পড়তে হবে স্পেশালভাবে। আর কি বলেছে, মুসলিম লীগ
অ্যান্ড ডিমান্ড ফর পাকিস্তান। মুসলিম লীগ কখন তৈরি হলো, কি থেকে তৈরি হলো, সেইগুলোর থেকে যে ডিমান্ড আসছে পাকিস্তানের নতুন রাষ্ট্র বা একটা পৃথক রাষ্ট্র গঠনের যে দাবি, সেখানে কিন্তু আমাদের বিষয়টা জানতে হবে। তারপর বলেছে পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, পার্টিশন মানে যে ভারত বিভাগ, সেই সম্পর্কিত যে বিষয়টা সেটা পড়তে হবে। এখানে একটু ছোট করে বলে রাখি, আমি তো 11-12টা বলবো, তার আগে বলে রাখি এইখানে যে সাম্প্রদায়িক রাজনীতি, কমিউনাল পলিটিক্স, সেটা কিন্তু 11-12-এ বেশি করে পড়তে হবে 19-এর থেকে, তো সেটা আমি তো বলবোই। তাহলে এখানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির এই পার্টটা, এখানেও কিছুটা আছে, এখানেও আছে, এখানে যা থাকবে এখানেও তাই আছে, এবং তার সঙ্গে অতিরিক্ত কি আছে সেটা আমি বলছি। এখানে আমরা ইন্ডিয়ান পোর্শনটা শেষ করলাম। এর পরবর্তীতে যেটা ইউরোপের যে পার্ট, সেটা হচ্ছে মডার্ন ইউরোপ, মানে ফরাসি বিপ্লব থেকে শুরু করে একদম আমরা পরবর্তীতে দেখবো যে বিশ্বযুদ্ধ পর্যন্ত, এবং সেটা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এখানে গুরুত্ব দিতে হবে, মানে 19-এর ক্ষেত্রে, আর 11-12-এ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত পড়বো। তো সেটা কি কি আছে আমরা একবার শুনে নেবো। ইউরোপের যে পার্টটা আছে সেটা কিন্তু খুবই আর কি মনে রাখতে অসুবিধা হয়, তো সেই জন্য তাকে বেশি অতিরিক্ত টাইম দিয়ে আমাদের পড়তে হবে। তো সেটা কি, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন মানে ফরাসি বিপ্লব, দ্য রিজিয়ন অফ টেরার সন্ত্রাসের রাজত্ব, আচ্ছা রোবস্পিয়ারকে বিশেষ গুরুত্ব দিয়েছে সন্ত্রাসের রাজত্বে, দ্য রাইজ অফ নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান বোনাপার্ট মানে নেপোলিয়ানের উত্থানের কারণ, এবং উত্থান তার কিভাবে হয়েছে, নেপোলিয়ানের যে ইন্টারনাল যে আর কি সংস্কারগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, সেই জিনিসগুলো, আচ্ছা রিকনস্ট্রাকশন মানে যে পুনর্গঠন করেছে ইউরোপের, সেই রিকনস্ট্রাকশনটা তার ধরতে হবে, সেখানে কি কি বিষয় আছে, নেপোলিয়ান অ্যান্ড ইউরোপিয়ান এক্সপেনশন অ্যান্ড কোলাপস অফ দ্য নেপোলিয়ান এম্পায়ার, মানে নেপোলিয়ানের যে সাম্রাজ্য, তার পতন এবং তার যে চিন্তা ভাবনা, তার কি কি দিক ছিল। যেমন নেপোলিয়ানকে বলা হয় যে তিনি বিপ্লবের অগ্নিময় তরবারি, তারপরে তাকে বলা হয়েছে যে তিনি বিপ্লবের সন্তান, আবার তাকে বলা হয়েছে তিনি বিপ্লবের ধ্বংসকারী। তো এই জিনিসগুলো কেন, তার টোটাল যে বিষয়টা, কি কি যুদ্ধ হয়েছিল, কি কি সংস্কার তিনি করেছিলেন, এই সমস্ত আমরা নেপোলিয়ানের এখান থেকে জানতে পারবো। তারপরের পার্টে আমরা যদি চলে যাই, দেখবো যে ভিয়েনা কংগ্রেস, 1815 সালে ভিয়েনা কংগ্রেসের যে ইতিহাস, মানে যখন নেপোলিয়ানের পতন হলো, তারপরে ইউরোপকে আবার পুনর্গঠনের চিন্তা ভাবনা করা হয়, তার জন্য একটা কনফারেন্স, যেটা বলা যায় যে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ভিয়েনা কংগ্রেস। এখানে কি কি বিষয় ছিল, তার শর্ত কি ছিল, তার গুরুত্ব কি ছিল, সেগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপরে কি বলছে যে মেটারনিক সিস্টেম, প্রিন্স মেটারনিক তিনি অস্ট্রিয়ার মন্ত্রী ছিলেন, এবং সেখান থেকে ইউরোপের তাকে মন্ত্রী বলা হচ্ছে, ইউরোপের প্রধানমন্ত্রী, এরকম একটা ধারণা ছিল, গোটা ইউরোপকে তিনি কন্ট্রোল করেছিলেন। সেই মেটারনিক যে সিস্টেম, মেটারনিক তন্ত্র, সেটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে। তারপরে বলেছে দ্য রেভলিউশন অফ 1830 মানে 1830 সালে, এবং 1848 মানে 1848 সালে আমরা কি জানবো, সেখানে যে বিপ্লব, কি বিপ্লব হয়েছে, একটা হচ্ছে ফরাসি বিপ্লবের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো পরবর্তীতে যে বিপ্লবটা, সেটা হচ্ছে জুলাই বিপ্লব, তারপরে ফেব্রুয়ারি বিপ্লব, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে বলেছে যে ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইতালি, ইউনিফিকেশন মানে ঐক্যবদ্ধতা, তাহলে জার্মানির ঐক্য এবং ইতালির ঐক্য যে আন্দোলন, তার যে বিভিন্ন শেড, সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাব শেষ যে বিষয়টা, 10 নম্বর টপিক, কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, অ্যান্ড দ্য স্ক্র্যাম্বল অফ আফ্রিকা, আফ্রিকার যে ব্যবচ্ছেদ, আফ্রিকার মতো আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার যেরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাকে বলা হয়, সেই সমস্ত দেশগুলোতে ইউরোপীয় শক্তিরা কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করে সেখান থেকে নিজেদের মধ্যে দেশ ভাগাভাগি করে নিয়েছে, তো সেই স্ক্র্যাম্বল, সেই যে ব্যবচ্ছেদ ঘটেছে, সেই ব্যবচ্ছেদ নিয়ে যে সমস্যাগুলো, সেগুলো আমাদের এখানে জানতে হচ্ছে। স্ক্র্যাম্বল অফ আফ্রিকা। জার্মানির ওয়েল পলিটিক্স, কাইজার দ্বিতীয় উইলিয়াম, তার যে পলিটিক্স, যেটাকে বলা হয় ওয়েল পলিটিক্স, যেটা বাস্তবোচিত এবং একদম নগ্ন সেই রাজনীতি, সেই ওয়েল পলিটিক্স আমরা পড়ব। সেটা জার্মানির পক্ষ থেকে, জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম। আচ্ছা, ট্রিপল অ্যালায়েন্স অ্যান্ড ট্রিপল আঁতাত, মানে ট্রিপল অ্যালায়েন্স মানে ত্রিশক্তি মৈত্র এবং যে অক্ষশক্তি, যে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে দুটো দলে গোটা ইউরোপীয় শক্তি তথা বিশ্ব শক্তি ভাগ হয়ে যাচ্ছে, যে দলে দুটো দল, একটা কি, একটা হচ্ছে যে এই ট্রিপল অ্যালায়েন্স, ত্রিশক্তি আঁতাত আর ত্রিশক্তি মৈত্র, এই যে দুটো ভাগ, সেই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটা আমরা আলোচনা করব। সেখানে এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের রাখতে হবে। দ্য অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধের যে অরিজিন, তার সোর্স কি, তার কারণ কি, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে বলছে পিস সেটেলমেন্ট কত না 1990, 1919 সালে ভার্সাই সন্ধি, যে শান্তি চুক্তি তাকে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরে
সেই সমস্ত যারা শক্তিগুলো হেরে গেছিল তাদের প্রত্যেকটা দেশের সঙ্গে আলাদা আলাদা সন্ধি স্বাক্ষর করা হয়েছিল। সেইটা সম্পর্কে বিশেষ করে স্পেশালভাবে ভার্সাই সন্ধির কথা বলা হয়, যেটা জার্মানির সঙ্গে করা হয়েছিল। সেই চুক্তি পর্যন্তই কিন্তু আমাদের 9-10-এর সিলেবাস আমরা দেখতে পাচ্ছি। এইবারে আমরা এর সঙ্গে অ্যাড করব 11-12-এর যে সিলেবাস। এই 11-12-এর সিলেবাসে আমরা 9-10-এর থেকে কি কি জিনিস, কোন কোন জিনিসটা আমরা আলাদা পাচ্ছি। খুব একটা আলাদা নয়, এমন সূক্ষ্ম পার্থক্য যেগুলো আমাকে 9-10-এর ক্ষেত্রেও কম বেশি পড়তে হবে। এখানে স্পেশাল রেফারেন্স দিয়ে বলা হয়েছে, সেই জন্য আরও গভীরভাবে পড়তে হবে। তো সেই জিনিসগুলো কি আমরা একটু দেখে নেব। নতুন জিনিস আমরা কি পাচ্ছি। নতুন জিনিসের মধ্যে আমি এটা বাংলায় তোমাদের বলে দিচ্ছি, যেমন হচ্ছে নতুন জিনিস যেটা পড়তে হবে, খলজি বিপ্লব। খলজি বংশ বলেছে, কিন্তু খলজি বিপ্লবের উপরে ক্লাস 12-এ 11-12-এর সিলেবাসে স্পেশাল এমফাসিস আছে। খলজি বিপ্লব, ধর্মাশ্রয় মানে থিওক্রেসি যে স্টেট, সুলতানি সাম্রাজ্য কি থিওক্রেসি রাষ্ট্র ছিল, এটা খুব বড় একটা সংশয়। তো তার যে প্রশাসন, তার নিয়ে কাটাছেঁড়া, তার নিয়ে বিভিন্ন রকম, তার যে প্রকৃতি, তার নেচার কেমন ছিল সেটার উপর গুরুত্ব দিতে হবে। এবং তার প্রশাসন ব্যবস্থা সেটা একটা আছে। আচ্ছা, 3 নম্বরে কি অ্যাড হবে, 3 নম্বর যে টপিক আছে তাতে কি অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে মনোশব্দারি ব্যবস্থা। ওখানে আমরা পড়েছিলাম আকবরের এক্সপেনশন, আকবরের সাম্রাজ্য বিস্তার, সেটা কিন্তু এখানে স্পেশাল রেফারেন্স তার যে প্রশাসনের ক্ষেত্রে বলা হচ্ছে তার মনোশব্দারি ব্যবস্থা। এই মনোশব্দারি ব্যবস্থা একটা হিউজ চেঞ্জ আনে, আমরা জানি মুঘল সাম্রাজ্যে। তো মনোশব্দারি ব্যবস্থা পড়তে হবে। আকবরের ধর্মনীতি, তার রিলিজিয়াস পলিসি, তার যে ধর্মনীতি, তার সময় যে ধর্মীয় বাতাবরণ ছিল, তাহলে কি পড়তে হবে ধর্মনীতিতে, তার যে ধর্মমত দিন ইলাহি তিনি প্রবর্তন করেছিলেন, এবং তার সঙ্গে রাজপুতদের যে একটা সম্পর্ক আত্মিকভাবে গড়ে উঠেছিল, এবং তার ধর্মনীতি কিভাবে তিনি এত বড় একটা বিশাল ভূখণ্ডে বিভিন্ন জাতি ধর্মের মানুষকে এক করে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তাকে ধরে রাখতে চেয়েছিলেন, সেই জিনিসটা আমাদের আকবরের ধর্মনীতিতে জানতে হবে। আচ্ছা, 4 নম্বরে আমরা পড়ছি যে মারাঠা সাম্রাজ্য এবং তার স্বরাজ। মারাঠার যে আদর্শ, মারাঠা মানে শিবাজির যে আদর্শ, সেটা হচ্ছে স্বরাজ, সেটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা রাখতে হবে। তাদের প্রশাসনিক যে আর কি সংগঠনের প্রকৃতি, তাদের আঞ্চলিক যে শক্তি, মানে মোগল সাম্রাজ্য যখন ভেঙে যাচ্ছে, ঔরঙ্গজেবের পরে মুঘল সাম্রাজ্যের যখন ভাঙন ঘটছে, সেই ভাঙনের সময় যে কি কি বিষয় ঘটছে, সেই ভাঙনের মধ্যে আমরা দেখতে যাব যে 3টে যে শক্তি, আঞ্চলিক শক্তি, বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, এই 3টে শক্তির যে বিকাশ, যে তাদের উত্থান, স্বাধীনতা, সেটা আমরা এখানে কিন্তু দেখব স্পেশাল রেফারেন্স হিসাবে। এবং 18th সেঞ্চুরি, 18 শতকে সাম্রাজ্যবাদের যে সংকট দেখা দিচ্ছে, যাকে বলা হয় যে 18th সেঞ্চুরি ডিবেট, যে এই যে উত্তরণ, 18th সেঞ্চুরির যে সমস্যা, সেই ক্রাইসিসটাকে আলোচনা করতে হবে। 11-12-এর সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো থাকবে। আর কি, এবার আমরা পঞ্চম যে টপিক আছে সেখানে দেখবো যে সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে সংঘাতের কারণ। ওখানে আমরা পড়েছিলাম যে ব্যাটেল অফ প্লাসি অ্যান্ড বক্সার, তাহলে বক্সার এবং পলাশি যুদ্ধ সম্পর্কে জানতে বলেছে। এখানে বলেছে যে সিরাজউদ্দৌলা এবং তার ইংরেজদের সঙ্গে যে সংঘাতের যে কারণগুলো জানতে হবে আমাদের এখানে। তারপরে কি বলছে, মীর কাসিম, স্পেশাল রেফারেন্স দিচ্ছে মীর কাসিমের ওপরে। ও ইংরেজদের ব্যক্তিগত বাণিজ্য, ইংরেজদের যে প্রাইভেট ট্রেড পলিসি, যার জন্য তারা সারা ভারতের ওপরে সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল, যেই স্বার্থ তাদের ক্ষুণ্ণ হতে যখনই ক্ষুণ্ণ হয়েছিল তখনই তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ মানে লিপ্ত হচ্ছেন। তো ব্রিটিশ সম্প্রসারণ নীতি, সেটা আমাদের কিন্তু এখানে জানতে হবে। ব্রিটিশ সম্প্রসারণ নীতি মানে ব্রিটিশ এক্সপেনশন, যেমন হায়দ্রাবাদ দখল করেছে, অযোধ্যা দখল করেছে, মহীশূর দখল করেছে, বাংলা যেমন দখল করেছে, কর্ণাটক দখল করেছে, এক একটা করে এক একটা জায়গা তারা নিজের ক্ষমতার মধ্যে এনেছে, তাদের সাম্রাজ্য বাড়িয়েছে, সেইটাকে আমাদের পড়তে হবে। এবং সেটার সঙ্গে সঙ্গে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা দেখতে পাবো যে অর্থনীতি, ব্রিটিশ যে অর্থনীতি, যেমন হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, সেটা কিন্তু 9-10 আমাদের স্পেশাল রেফারেন্স দিইনি। সেখানে আমাদের কি করছে, 11-12-এ কিন্তু বলছে যে ভূমি রাজস্ব ব্যবস্থা, সম্পদের বহির্গমন, ওয়েলথ বা সম্পদ, তার যে বহির্গমন, সেই যে ড্রেনিং সিস্টেম আমরা জানি দাদাভাই নৌরোজি তার প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেখানে তিনি ব্যক্ত করছেন। তো সম্পদ কিভাবে ব্রিটিশ শাসনের মাধ্যমে সম্পদের বহির্গমন, ড্রেনিং হয়ে চলে গেছে, এই দেশ থেকে ইংল্যান্ডে চলে গেছে, সেই যে তত্ত্বটা, সেটা আমাদের জানতে হবে। এবং অবশিল্পায়ন, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে যখন আমরা দেখব যে ব্রিটিশরা তার সাম্রাজ্য তৈরি করলো, ব্রিটিশরা সাম্রাজ্য তৈরি করার পরে ভারতে যে সমস্ত শিল্পগুলো ছিল সেগুলো অধঃপতিত হচ্ছে, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, সেটাকে আমরা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন বলছি। এবং আধুনিক শিল্প, এই অবশিল্পায়নের মধ্যে কিছু কিছু জায়গায় আধুনিক শিল্পের যে বিকাশ ঘটেছে, সেটাও কিন্তু আমাদের
পড়তে হবে এবং কি কি শিল্পের উত্থান ঘটেছে, যেমন হচ্ছে যেমন টাটা টিস্কো, তারপরে ধরো বিভিন্ন জায়গায় সিমেন্ট কারখানা গড়ে উঠেছে, এসিসি সিমেন্ট। তো এই রকম ছোট ছোট কুটির শিল্প থেকে বৃহত্তর শিল্পের ক্ষেত্রে যে পদযাত্রা, সেটা কিন্তু সীমিত হলেও তার বিকাশ ঘটেছিল, সেটা আমাদের জানতে হচ্ছে। আর বলছে যে 6 নম্বর যে টপিকে পাইক এবং চুয়ার বিদ্রোহ, সেই সঙ্গে পলিগার বিদ্রোহ, ওখানে আমরা কি পেয়েছিলাম, ওখানে পেয়েছিলাম যে ফরাজি ওয়াবি আন্দোলন এবং হচ্ছে সিপাহী বিদ্রোহ, এইগুলো পাচ্ছিলাম। এখানে কিন্তু পাইক, চুয়ার, পলিগার এই বিদ্রোহের প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন ওখানে ছিল না, সেটা হচ্ছে কি এলিটিস্ট মুভমেন্ট বলা হয়। ওখানে শুধু ছিল রাজা রামমোহন রায়। এখানে বলেছে ব্রাহ্ম সমাজের যে গোটা আন্দোলন, রাজা রামমোহন রায় থেকে শুরু করে কেশবচন্দ্র সেন পর্যন্ত, সেই সময় ব্রাহ্ম সমাজের যে বিষয়টা ছিল সেটা জানতে হবে। প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো প্রার্থনা সমাজ পড়তে হবে। আলিগড় আন্দোলন, মানে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ দিয়ে স্যার সৈয়দ আহমেদ খান, যিনি মুসলিম সমাজের বিদ্যাসাগর, তিনি যে আন্দোলন করছেন আলিগড় থেকে, আলিগড় কলেজ পরে প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়, সেই যে আন্দোলন, তার যে বিষয়বস্তু, এবং এখানে কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টা এখান থেকে আসছে, তো সেটা আমাদের পড়তে হচ্ছে। তারপরে আমরা 7 নম্বরে গিয়ে দেখবো যে কি নতুন যুক্ত হচ্ছে, যে ব্রিটিশ যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা হচ্ছে বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যে বিধিনিষেধ তৈরি করছে, তাদের একে অপরের মধ্যে দিয়ে মানে লড়িয়ে দেওয়া, তাদেরকে একে অপরের বিরুদ্ধে উৎসাহিত করে দেওয়া, তাদের ক্ষমতা দখলের লড়াই, তাদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের একে অপরের শত্রু বানানো, সেই জায়গাটা থেকে আমরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা আমাদের জানতে হবে, যেটা বিচ্ছিন্ন করো এবং শাসন করো, মানে বিচ্ছেদের যে বিভেদের নীতি সেইটা। আচ্ছা, সাম্প্রদায়িক রাজনীতি, টোটাল যে ভারতে ইংরেজদের আগমন থেকে তারা কিভাবে সাম্প্রদায়িক রাজনীতিটা শুরু করেছে, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটা আমাদের পড়তে হবে। এবং এই সঙ্গে সঙ্গে বলে রাখি যে পৃথক নির্বাচন ব্যবস্থা মুসলিমদের, সেটা কিভাবে ইন্ট্রোডিউস করছে, যে 1909 সালে মর্লেমেন্টো যে সংস্কার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন যে সেটাকে যুক্ত করে মানে বিভেদের বীজ বপন করা হয়েছিল। তো সেই জায়গাটা আমরা এখানে পড়ব। আর এভাবে মোটামুটি আমাদের ভারতের যে ইন্ডিয়ান হিস্ট্রি পোর্শনটা, সেটা কি অতিরিক্ত 11-12 আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমরা বুঝলাম। এবার মানে হচ্ছে তোমরা ইউরোপের যে পার্টটা, সেটা কি পড়তে হবে, নতুনত্ব কি আছে, 2-4টে জিনিস আছে নতুনত্ব। একটা হচ্ছে ফরাসি বিপ্লবের যে সামাজিক প্রেক্ষাপট, তার সোশ্যাল এফেক্টটা, সেটা কিন্তু অ্যানালাইজ করতে হবে এখানে 11-12 ক্ষেত্রে। আর কি বলছে, যে নতুন রাজনৈতিক আদর্শ, নতুন যে রাজনৈতিক আদর্শ যে উত্থান ঘটছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওই সময়টা থেকে, সেটা কি জাতীয়তাবাদ, উদারনীতিবাদ, সমাজতন্ত্রবাদ, ইংল্যান্ড ও ইউরোপের শিল্পায়ন, এবং 19 শতকের শেষের দিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদের অর্থনৈতিক যে কারণ, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে হচ্ছে শিল্প বিপ্লব। ইউরোপে, ইংল্যান্ডে যেখান থেকে শুরু হয়েছিল শিল্প বিপ্লব গোটা ইউরোপ জুড়ে, সেই শিল্প বিপ্লব আমরা কিন্তু ক্লাস 11-12 যে সিলেবাস আছে সেখানে আমাদের পড়তে হচ্ছে। আর কি পড়তে হচ্ছে, রুশ বিপ্লব, ওয়েমার প্রজাতন্ত্র, জার্মানিতে নাৎসিবাদ, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। তো ওখানে কিন্তু আমাদের ভেবে দেখো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই সন্ধি পর্যন্ত সিলেবাস শেষ হয়ে গেছে। এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমরা দেখছি সব থেকে বড় টপিক, সেটা হচ্ছে রুশ বিপ্লব, রাশিয়ার যে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, সেটা আমাদের পড়তে হচ্ছে। ওয়েমার প্রজাতন্ত্র জার্মানিতে, সেটা পড়তে হচ্ছে। নাৎসিবাদ, মানে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান এবং মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, এই বিষয়টা কিন্তু আমাদের বিশেষভাবে পড়তে হবে। এবং দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার যে কারণ, তার কি প্রকৃতি ছিল, কিভাবে কে দায়ী ছিল, তার ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা 1945 পর্যন্ত চলে গেলাম হচ্ছে 11-12 ক্ষেত্রে, কিন্তু 9-10 আমরা কিন্তু 1919 ভার্সাই পর্যন্ত ছিলাম। তাহলে আরো এক্সটেন্ড করলো, প্রায় মোটামুটি ধরে রাখো 20-25 বছর যে রাজনৈতিক ইতিহাস, সেটা এক্সটেন্ড করলো 11-12 সিলেবাসে। তাহলে 11-12 মানে সিলেবাসটা একটু টাফ আছে, বুঝতেই পারছো, সেটাকে আরো ভালো করে পড়তে হবে। ইসলামিক হিস্ট্রি, যেটা কিছু রুট আবার আলাদা, এখানে যেমন কোনো কিছুর বৃহত্তর রূপ হিসাবে 11-12 এসছে। 11-12 যারা একটা পার্ট, ইসলামিক হিস্ট্রির যারা পরীক্ষা দিচ্ছে, যারা ফর্ম ফিল আপ করেছে, তাদের জন্য বলবো, তাদের আমরা কি কি বলতে পারি যে নতুনত্ব আছে। যেমন এখানে বলছে ধরো খলিফা, প্রফেট থেকে শুরু করে, প্রফেট হযরত মুহাম্মদ, তাকে বলা হচ্ছে যে নবী। তো তিনি কি, তার সম্পর্কে যখন আমরা বলছি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সম্মানার্থে আমরা বলি। তো সেই প্রফেট থেকে শুরু করে আপ টু খলিফা, খলিফাদের মধ্যে প্রথম 4জন খলিফা, হযরত আবু বকর থেকে শুরু করে আলী পর্যন্ত। তো এই 4জন খলিফা, তাদের সময়কাল, তাদের সময়কালে কি উন্নতি, সেইগুলো আমরা এখানে জানছি। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল কালচার অ্যান্ড ইনস্টিটিউশনাল হিস্ট্রি অফ আব্বাসিদ খলিফা, তাদের সময় কি উন্নতি হয়েছিল, তাদের সময় শাসন কাঠামো কেমন ছিল, তাদের সময় কি
কি জিনিসগুলো প্রশাসনে গুরুত্বপূর্ণ ছিল, কেমন বিষয়টা ছিল, সেটা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হচ্ছে। আবার কি বলছে, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি অফ সুলতানি পিরিয়ড। এবার কিন্তু আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে চলে এলাম, কিন্তু এইটার কথা বলছি। ইসলামিক হিস্ট্রিতে যে সিলেবাস আছে, যারা ইসলামিক হিস্ট্রির জন্য পড়াশোনা করছো বা ফর্ম ফিল আপ করেছো, যারা পরীক্ষা যাদের আছে তাদের জন্য বলছি। তো আবার আমরা চলে গেলাম যে সোশ্যাল ইকোনমিক কালচার, মানে তার কালচারাল যে হিস্ট্রিটা অফ সুলতানি পিরিয়ড, মানে টোটালটা আমরা সুলতানি পড়তে হবে কিন্তু। তো ইসলামিক হিস্ট্রির যারা পরীক্ষা দিচ্ছে তারা মনে রাখবে যে ভারতের ইতিহাসের যে দুটো পর্যায়, একটা হচ্ছে সুলতানি পর্ব আর একটা হচ্ছে মুঘল পর্ব। এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে, কারণ বলেই দিচ্ছি ইসলামিক হিস্ট্রি মানে স্পেশালভাবে এমফ্যাসিস করছে, তার বিশেষ প্রভাব আছে ইসলামিক হিস্ট্রির যে পার্টটা, সেখান থেকে কিন্তু বলেই দিচ্ছে যে ইসলামিক হিস্ট্রির ওপরে পরীক্ষা হচ্ছে। তাহলে ওই জিনিসটা ভারতের আমাদের ভালো করে পড়তে হবে। তো সেখান থেকে আমরা বলবো যে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি অফ মুঘল পিরিয়ড, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি অফ মুঘল পিরিয়ড, সেইটা আমাদের পড়তে হবে। তাহলে মুঘল যুগও পেলাম, সুলতানি যুগও পেলাম। তারপরে কি বলছে, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ মুঘল পিরিয়ড। তাহলে সুলতানিতেও যা, মুঘলেও তা, তাদের প্রশাসন পড়তে হবে, কালচার, ইকোনমি মানে সোশ্যাল ইকোনমিক যে স্ট্রাকচার সেটা পড়তে হবে। আবার বলছে যে মডার্ন ইন্ডিয়ান স্পেশাল রেফারেন্স টু মুসলিম পলিটিক্যাল যে সোশ্যাল এফেক্ট, মানে পলিটিক্যাল যে ইস্যুগুলো আছে সেটা কি মডার্ন ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স বলে দিচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি মানে মডার্ন যে যুগে, সেই যুগে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক যে সেই ডিপেন্ডটা কি ছিল, সেই মানে বিষয়বস্তুটা কি ছিল, সেই বিষয়বস্তুগুলোর ওপরে আমাদের কিন্তু স্বচ্ছ ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস আমাকে জানতে হবে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক হিস্ট্রি, যেমন বাংলায় যেমন সুলতানির যেমন বিষয়টা আছে, যেমন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি বাংলার প্রথম সুলতান ছিলেন, নবাব ছিলেন মুর্শিদ কুলি। তো নবাবী এবং ইসলামী যুগ যে শুরু হচ্ছে, মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে শুরু করে আপ টু যে মুসলিম শাসন বাংলায় চলেছে, সেই শাসনের কিন্তু সময় আমাদের জানতে হবে, তাদের শাসক কারা ছিল, সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এগুলো জানতে হচ্ছে। আর কি জানতে হবে, হিস্ট্রি অফ মিডিয়েভেল ইউরোপ, মধ্যযুগের যে ইউরোপ, মধ্যযুগের ইউরোপের মধ্যে নানান রকম বিষয় ছিল, যেমন মঠ ব্যবস্থা ছিল, সেখানে যে অন্ধকারময় পিরিয়ড ছিল, চার্চের যে দুর্নীতি ছিল, সেই জিনিসগুলো মিডিয়েভেল পিরিয়ডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু সব পড়তে হবে। যেমন সামন্ততন্ত্র, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়েভেল ইউরোপের যে সামন্ততন্ত্র, এটা কিন্তু আমাদের পড়তে হবে। সেটা কিন্তু আমাদের 11-12 বা 19 সিলেবাসে কিন্তু এটা আলাদা বিষয় বলছে। তাহলে হিস্ট্রি অফ মিডিয়েভেল ইউরোপ। আচ্ছা, তারপর কি বলছে, হিস্ট্রি অফ ইউরোপ সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি। তাহলে কত থেকে 1784 টু 1939 এই পর্যন্ত সময়কাল, মানে 1784 থেকে শুরু করে 1939 পর্যন্ত সময়কালে হিস্ট্রি অফ ইউরোপ, এই সময়টা পড়বে। আমরা কি জানি, আমরা মডার্ন ইউরোপ কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা নিশ্চয়ই জানি, যে 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের পর থেকে ইউরোপে মডার্ন বা আধুনিক যুগের সূত্রপাত হয়েছে। তো সেই মডার্ন ইউরোপের পার্টটা পড়তে হবে, যার মধ্যে ফরাসি বিপ্লব থেকে সমস্ত কিছু সবটাই আছে, 1939 পর্যন্ত আছে। মানে 1939 পর্যন্ত মানে বুঝতেই পারছো 1939 সালে কি হয়েছে, তোমরা তো সবাই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939-এ। তো সেইটা পর্যন্ত আমাদের পড়তে হবে ইউরোপে। আর বলছে হিস্ট্রি অফ মুসলিম স্পেন, মানে মুসলিম স্পেনের যে হিস্ট্রি সেটাও আমাদের কিন্তু পড়তে হবে। এটা একটা নতুন অত্যাধুনিক টপিক, যেগুলো সাধারণত আমরা পড়ে আসি না, কিন্তু এগুলো কিন্তু পড়তে হবে, সিলেবাসে আছে। তাহলে এই পর্যন্ত আমরা ইতিহাসের যে 3টে স্টেপ, যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিসের জন্য যারা ফর্ম ফিল আপ করেছে, 3টের মধ্যে নিশ্চয়ই সবাই একটা না একটা করেছো। তো 3টে সিলেবাসই আমি বললাম সবার জন্য, যাতে সবাই ভালো করে পড়াশোনা করতে পারে। তো আমরা প্রায় 80% স্টুডেন্ট জানি যে 9-10 উপরে ফোকাস করেছে, আর 11-12 উপরে হয়তো 20-25% ছেলে মেয়ে আছে। ইসলামিক হিস্ট্রিতে খুবই কম, যারা ইসলামিক হিস্ট্রি সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবল তারা এটাতে ফিল আপ করেছে। তো যাই হোক, আমরা সমস্ত বিষয়টা বলার চেষ্টা করলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকলে নানান রকম এই ধরনের টপিক ওয়াইজ যে ভিডিও সেগুলো আমরা শেয়ার করে থাকি, তো সেগুলো তোমরা পেতে পারবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকো, পরীক্ষা দাও, জীবনে সফল হও।